ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 12-এর ছায়া প্রকাশন বইয়ের তড়িৎক্ষেত্র চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। তো আগের দিন আমরা যে পর্যন্ত করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। তো আজকে ফার্স্ট কোশ্চেনটা হলো 19 দাগ। 19 দাগের আমাদের কোশ্চেনটা বলছে যে দুটি বিন্দু আধান +4q ও +q পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎক্ষেত্র শূন্য হবে তার অবস্থান হলো। তো আমাদের দুটো বিন্দু আধান আছে, একটা হলো +4q, আরেকটা হলো +q। এদের মধ্যে যে ব্যবধান, মানে সংযোগকারী রেখার মধ্যে যে ব্যবধান এদের, সেটা হলো 30 সেন্টিমিটার। এখন জানতে চেয়েছে এই সংযোগকারী যে রেখাটা আছে এখানে, এই রেখার উপরে কোন বিন্দুতে আমাদের তড়িৎক্ষেত্র শূন্য হবে। তো এখানে আমরা তড়িৎক্ষেত্র সংজ্ঞা কি জানি, যে আমাদের একটা একক ধনাত্মক আধানকে যদি কোনো একটা বিন্দুতে রাখা হয় তড়িৎক্ষেত্রের মধ্যে, তাহলে তার উপরে যে বলটা কাজ করে সেটাকে আমরা বলে থাকি তড়িৎক্ষেত্র প্রাবল্য, বা সিম্পলি আমরা তড়িৎক্ষেত্র বলে থাকি। তাহলে আমরা কি করব, ধরলাম এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমরা একটা একক ধনাত্মক আধান নিলাম, যেটা আমাদের এই +4q আধান থেকে আমাদের x দূরত্বে অবস্থিত। এখন এই +4q আধানটা এর উপরে কি করবে, একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে ডান দিকে, আর এই দিকে যে +q আধান আছে সেটা এর উপরে আরেকটি বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে এখানে বল দুটো আমরা দেখতে পাচ্ছি, বল দুটো ডিরেকশন বিপরীতমুখী। তো সেই কারণে আমাদের কি হবে, এখানে আমাদের তড়িৎক্ষেত্রটা শূন্য হতে পারে। তো আমরা এটা ধরে নিই, এখানে প্রবলেমটা সলভ করব। তো তাহলে আমাদের কি হবে, এই বিন্দুতে আমাদের যে তড়িৎক্ষেত্রের মান হবে এই আধান এবং এই আধানের জন্য, সে দুটো মান সমান হবে। তাহলে যেহেতু ডিরেকশন বিপরীতমুখী, তাহলে মান দুটো যদি সমান হয়, তো সেখান থেকে আমরা বলতে পারবো যে তড়িৎক্ষেত্রটা শূন্য হচ্ছে। তো আমরা এখানে জাস্ট এর মানটা সমান করে দেবো। তাহলে 1/4π0 জায়গায় আমরা কে বসাচ্ছি, কে ইন্টু 4q বাই আর স্কোয়ার হলো, আর +q আধানের জন্য কে ইন্টু কিউ বাই, সরি, এখানে আর এর জায়গায় যেটা বসবে সেটা কত, এক্স দূরত্বে ধরেছি, তাহলে আর এর জায়গায় আমাদের এক্স বসবে, তাহলে x² হলো। আর ডান দিকে আমরা আমাদের আর কত হচ্ছে, তাহলে এই দূরত্বটা কত, 30 - x, তার মানে এটা 30 - x তার হোল স্কোয়ার হলো। এখন কিউ আর কে কেটে গেল বোথ সাইড থেকে। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 30 - x হোল স্কোয়ার বাই x² ইকুয়াল টু আমাদের এই যে 4টা আছে এই বাঁদিকে, সেই 4টা আমাদের ডান দিকে চলে আসলো, এটা হলো। এখন আমরা কি করব, এইটাকে, এই বাঁদিকের টার্মটাকে এইভাবে লিখতে পারি, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4। তো এখান থেকে এবার একটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে স্কোয়ার রুট করে দিলে আমাদের আসছে 30 - x/x ইকুয়াল টু, এদিকে তাহলে +-1/2 চলে আসবে। আর বাঁদিকের ইকুয়েশনটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 30/x মাইনাস x/x হচ্ছে, তো x/x কেটে গেলে 1 হয়ে গেল, তাহলে +-1/2। এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা হলো 30/x - 1 ইকুয়াল টু হাফ, আরেকটা 30/x - 1 ইকুয়াল টু -হাফ। আমরা এই দুটো ইকুয়েশন এখান থেকে পাচ্ছি। তো এবার এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা x এর দুটো মান পাবো। তো এখন সলভ করা যাক, আমরা বাঁদিকেটা এটা আগে সলভ করি। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, 30/x ইকুয়াল টু হাফ মাইনাস 1টা এদিকে চলে আসে, +1 হয়ে গেল, তাহলে এটা 3/2 হলো। তো এখানে 3 কাটলো, 10 হলো, তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 20 সেন্টিমিটার। আর ডান দিকে তো সলভ করলে আমাদের আসছে 30/x ইকুয়াল টু, এই -1টা ডান দিকে চলে গেলে +1 হয়ে যাবে, তাহলে -হাফ +1, মানে এটা আমাদের হাফ হয়ে গেল। এইবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 30 × 2 মানে 60 সেন্টিমিটার আসছে এটা, তাহলে এটা আসলে আমাদের 60 সেন্টিমিটার। তো এখন আমরা আমাদের যে ছবিটা ছিল সেটা আরেকবার আঁকছি। এই জায়গায় আমাদের 4q আধান ছিল, +4q, এখানে আমাদের +q আধান ছিল। এখন এদের মধ্যবর্তী দূরত্ব ছিল 30 সেন্টিমিটার, আর আমরা ধরে নিয়েছিলাম 4q আধান থেকে x দূরত্বে আমাদের তড়িৎক্ষেত্র প্রাবল্যটা শূন্য হচ্ছে। তো এখন x এর মান বেরিয়েছে 20, তাহলে এই x এর জায়গায় আমরা 20 বসিয়ে দেবো, তাহলে এইটা হয়ে গেল 20 সেন্টিমিটার। আর যেহেতু টোটালটা 30 ছিল, তাহলে এইটুকু কত হবে আমাদের,
তাহলে পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে হবে না, পয়েন্টটা আমাদের একটু ডান দিকে সরে আসবে, পয়েন্টটা আমাদের এইরকম জায়গায় হবে। মানে এই টোটাল ডিস্টেন্সটা আমাদের 20 সেন্টিমিটার আর এইটুকু আমাদের 10 সেন্টিমিটার। তো আমরা একটা পেয়েছি এইটা। তো এখানে কি হচ্ছে, আমাদের তড়িৎ ক্ষেত্রটা এর জন্যে এই দিকে হচ্ছে, এর জন্য এই দিকে হচ্ছে, মানে বিপরীতমুখী হচ্ছে। তো এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা শূন্য হতে পারে, একটা চান্স আছে। কিন্তু আমরা যদি সেম ছবিটা এই রেজাল্টের ক্ষেত্রে দেখি তাহলে কি হচ্ছে, এখানে আমাদের +4q আছে আর এখানে আমাদের +q আছে। এইবার বলছে যে 4q আধান থেকে x মানে 60 সেন্টিমিটার দূরে। তো মোটামুটি 60 সেন্টিমিটার, এটাকে এখানে আমাদের +q আছে, তাহলে 60 সেন্টিমিটার মানে এখান থেকে আমরা আরও 30 সেন্টিমিটার যাচ্ছি এই পয়েন্ট, এরকম একটা পয়েন্টে। এইটা হলো 60 সেন্টিমিটার। এই পয়েন্টে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা 0 হচ্ছে বলছে। তো আমরা যদি দেখি এই +4q আধানের জন্য এর উপরে যে বলটা কাজ করবে এই পয়েন্টে একক ধনাত্মক আধান রাখার কারণে সেটা এই দিকে হবে, এবং এই +q এর জন্যও সেম ডিরেকশনে আমাদের বল কাজ করবে। তার মানে এখানে কখনোই তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব না। এই জন্য আমাদের এই সেকেন্ড যে রেজাল্টটা পেয়েছি x=60 সেন্টিমিটার, এটা কখনোই আমাদের অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে 20 সেন্টিমিটার। এটা তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে এই +4q আধান থেকে 20 সেন্টিমিটার ডান দিকে। তো এখানে আমাদের অপশান যেটা দেওয়া আছে মানে দূরে, এইবার এখানে বলছে কি দেখা যাক, 4q আধান থেকে 15 সেন্টিমিটার দূরে, এটা তো হবে না। তারপরে 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e এবং ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান হয়। এই অবস্থায় ই এর মান কত? তো আমাদের এখানে বলেছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন -e যার আধান সেটাকে রাখা হয়েছে, এবং এর ভর বলে দিয়েছে আমাদের m, ইলেকট্রনটার ভর হলো m, আর এর ওজন আমাদের কি হবে, সবসময় নিচের দিকে কাজ করবে। এইবার বলছে যে ই মানে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, এমনভাবে অবস্থান রাখা হয়েছে এই আধানটাকে যাতে এর উপরে যে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল কাজ করবে আর ইলেকট্রনের ওজন সমান হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা কাজ করবে সেটা অবশ্যই আমাদের উপরের দিকে হবে, তার ফলে আমাদের কি হতে হবে, তড়িৎ ক্ষেত্রটা নিচের দিকে হতে হবে। এইটাই আমাদের কোশ্চেনে বলা আছে। তো এইটা হলো তড়িৎ ক্ষেত্রজনিত বল Fe ধরলাম। তো এর যে মানটা হবে সেটা কত হবে, আমরা জানি কি F = হয় Q × E। এখানে জাস্ট মানটা ইউজ করছি, সেই কারণে E × E হবে। আর এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতাম তাহলে F ভেক্টর = -E × E ভেক্টর হতো। তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা নিচের দিকে কাজ করলে বলটা ঠিক উপরের দিকে কাজ করতো। তো এটাই আমাদের বলেছে। তো এই দুটো বল আমাদের সমান বলা আছে, তার মানে এদের মানটাকে আমরা সমান করব, Fe = mg। এখন Fe এর মান কত, আমাদের E × E, আর mg যেমন ছিল তেমন বসে গেল। এবার এখান থেকে আমরা কি করব, আমাদের বের করতে বলেছে ই এর মান, তাই E = আমাদের চলে আসছে mg/e। তো এটাই অ্যান্সার হবে। তার মানে আমাদের অপশান এটা অ্যান্সার হচ্ছে। এবার নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি কেমন হয়। তো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, এটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান, তো বলরেখাগুলো কেমন হয়। এখানে আমরা কি করব, বলরেখা আঁকার সময় আমরা আমাদের সংজ্ঞায় কি বলা হয় যে একটা একক ধনাত্মক আধানের কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে ওর যে গতিপথটা হয় সেটাকে আমরা বলরেখা বলে থাকি। সেই তড়িৎ ক্ষেত্রটাতে যে আধানটা উপস্থিত আছে তার বলরেখা বলে থাকি। তো আমাদের এখানে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে। এবার আমরা কি করব, এর পাশে একটা একক ধনাত্মক আধানকে রাখলাম। এইবার একক ধনাত্মক আধানকে এই আধানটা কি করে বিকর্ষণ করবে, তার মানে এই দিকে একটা বল দেবে। আবার আমরা যদি এখানে রাখি তাহলে কি করবে, এই দিকে একটা বল দেবে। এইভাবে ওর থেকে দূরে ও ঠেলবে, মানে বিকর্ষণ করবে অ্যাকচুয়ালি। তার ফলে কি হবে, মানে তড়িৎ বলরেখাগুলো আমাদের রেডিয়ালি বা যেটাকে ভালো ভাষায় বলা হয় অরীয়ভাবে আমাদের বাইরের দিকে চলে যাবে। তার মানে বলরেখাগুলো আমাদের ঠিক এরকম দেখতে হবে।
তার মানে এখানে অপশন সিটা আমাদের অ্যান্সার হচ্ছে। এরপর নেক্সট কোশ্চেন যেটা বলছে, সেম কোশ্চেন আমাদের এখানে ঋণাত্মক আধানের জন্য দিয়েছে, বলছে একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলি কি হবে। তো আমরা সেম ভাবে দেখব যে এখানে একটা ঋণাত্মক আধান রাখা হলো, তো এখানে যদি একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে একে কি করবে, আকর্ষণ করবে নিচের দিকে, যেহেতু দুটো বিপরীত আধান। তাহলে বলরেখাগুলো তাহলে আমাদের কি হবে, রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন মানে অরীয়ভাবে অন্তর্মুখী হবে। তো এখানেও যদি রাখি তাহলে একে আকর্ষণ করবে এইভাবে, আবার এখানে রাখলে আকর্ষণ করছে, এইদিকে রাখলেও আমাদের আকর্ষণ হবে, এদিকে রাখলেও আকর্ষণ হবে, এইভাবে আকর্ষণ করতে থাকবে, শুধু যেখানে রাখবো আকর্ষণ হবে, অর্থাৎ আমাদের বলরেখাগুলো এরকম দেখতে হবে। তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র ই হলে, আমার যেখানে ইটা বলা আছে, সরি ই না আর বলা আছে, আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, মানে ক্যাপিটাল আরটা হলো ওর ব্যাসার্ধ। তার মানে আমাদের একটা আহিত গোলক আছে, এরকম একটা গোলক আছে যার ব্যাসার্ধ হলো আর, এটা আহিত ধরলাম, কিউ আধানে আহিত। তাহলে এর কেন্দ্র থেকে আমাদের আর দূরত্বে, অর্থাৎ এর কেন্দ্র থেকে এরকম কোনো একটা জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্রের মান ই, সেটা এই আর এর সাথে কিভাবে নির্ভর করছে সেটা বের করতে হবে। তো এখন আমরা জানি যে কোনো একটা সুষমভাবে আহিত ফাঁপা গোলকের তার কেন্দ্র থেকে আর দূরত্বে যে তড়িৎ ক্ষেত্র হয় তার রাশিমালা হয় ই ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার। তো এখানে কিউ তারপরে 4πε0 সব আমাদের ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তো তাহলে আমাদের অপশন ডিটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। কোথায় সৃষ্টি করে না সেটা জানতে চেয়েছে। তো অপশন এ বলছে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, গোলকের বাইরের কোনো বিন্দুতে, 2 মিটারের অধিক দূরত্বে আর 10 মিটারের অধিক দূরত্বে। তো আমাদের কি আছে, একটা ফাঁপা আহিত গোলক আছে। তো এটা ফাঁপা আহিত গোলক, এর ব্যাস বলে দিয়েছে, সরি ব্যাসার্ধ বলেছে আমাদের 2 মিটার, আর বলছে এ কোথায় তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। তো আমরা জানি যে কোনো আমাদের পরিবাহী পদার্থ, তো এখানে ফাঁপা আহিত গোলক বলা আছে, তো তার ভেতরে মানে ওই পদার্থের যে ভেতরে তড়িৎ ক্ষেত্র হয় সেটা সবসময় শূন্য হয়। তার ফলে এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো এই পরিবাহী, মানে এই যে গোলকটা আছে এর অভ্যন্তরের কোনো বিন্দুতে আমাদের কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না এই গোলকটা, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে যে প্লাস কিউ ও মাইনাস 2q আধানের দুটি তড়িৎ আধান এক্স অক্ষের উপর যথাক্রমে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু l বিন্দুতে অবস্থান করছে। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, অর্থাৎ লব্ধি যে তড়িৎ ক্ষেত্র সেটা শূন্য হবে কোন বিন্দুতে, এটাই আমাদের বের করতে বলেছে। তো ফার্স্টে আমরা এর ছবিটা আঁকবো। তো এইটা আমাদের এক্স অক্ষ, এইটার মূল বিন্দু অর্থাৎ x ইকুয়াল টু 0, আর মূল বিন্দুকে আমরা ও দিয়ে বোঝাচ্ছি। তো এখানে আমাদের একটা আধান রাখা আছে +8q, আর l দূরত্বে মানে এখানে x ইকুয়াল টু l, এই জায়গায় আমাদের আরেকটা আধান রাখা আছে -2q। তো আমাদের জানতে চেয়েছে x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে আমাদের এই দুটো আধানের জন্য তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তো এখানে আমাদের কি হতে হবে, অ্যাকচুয়ালি যেখানে তড়িৎ ক্ষেত্র নেট তড়িৎ ক্ষেত্র মানে লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, সেখানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বিপরীতমুখী হবে এবং ওদের মানটা সমান হবে। তো আমরা যদি এর মিডিলে মানে এখানে কোনো একটা পয়েন্ট নেই, তাহলে কি হচ্ছে, এই +8q আধানটা একে বিকর্ষণ করছে এইদিকে এবং এই -2q আধানটা একে আকর্ষণ করছে এইদিকে। তার ফলে এই মধ্যবিন্দুতে মানে এদের সংযোগকারী রেখার মধ্যে এই রিজিয়নটাতে আমাদের কখনোই কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য হতে পারবে না। এবার আমরা নেক্সট ডান দিকে চলে যাব। এখানে যদি দেখি এই +8q আধানটা একে আমাদের কি করছে, বিকর্ষণ করছে, আর এই -2q একে আকর্ষণ করছে। তো তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই যে তড়িৎ ক্ষেত্রটা শূন্য হতে পারে। আবার আমরা যদি এর ঠিক বাঁদিকে চলে যাই এই সাইডটাই, তাহলে কি দেখবো, এখানেও কি করছে, এই +8q আধানটা একে বিকর্ষণ করছে এইদিকে, এই পয়েন্টে ধরলাম বিকর্ষণ করছে, আবার -2q একে আকর্ষণ করছে। তাহলে এই
মূলবিন্দুর বাঁ দিকে এবং এই এক্স ইকুয়াল টু এল দূরত্বের ডান দিকে আমাদের জিরো হওয়ার সম্ভাবনা আছে একটা। এইবার আমরা চেক করব যে কোন জায়গায় জিরো হতে পারে। তো তাহলে অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি এটা +8q আধান, এর মানটা অনেকটাই বেশি, তার ফলে এ কে বেশি বল দ্বারা বিকর্ষণ করবে এইদিকে। আর আর এর কাছে আছে, এই পয়েন্টের খুবই কাছে অবস্থিত, তার মানে বেশি বল দ্বারা বিকর্ষণ করবে। আর এই -2q আধানটা এর থেকে অনেকটাই দূরে অবস্থিত, তার ফলে এবং এর মানটাও কম, তার ফলে কি হচ্ছে আমাদের এর আকর্ষণ বলটা খুবই কম হবে। তাহলে এই জায়গায় জিরো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো মানে খুবই কম বলতে হবেই না এখানে। কিন্তু এই জায়গাটাই দেখি, যদি ডান দিকে দেখি এক্স ইকুয়াল টু এল এর ডান দিকে দেখি, তাহলে কি হবে, এই 8q আধান থেকে অনেক দূরে অবস্থিত, তার ফলে দূরত্বের জন্য আমাদের মান কমছে। আবার +8q আধানটায় আমাদের অনেক বড় আধান হয়, তো এখানে এর একটা প্রভাব অবশ্যই থাকবে। তার ফলে এর এইদিকে একটা বল থাকবে, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের বল এই পয়েন্টে, মানে তড়িৎ ক্ষেত্র এখানে অ্যাপ্লাই করবে। আর এই -2q আধানটার মান কম এবং এই পয়েন্টের কাছে অবস্থান করায় কি হবে, এই যে +8q আধান এদিকে আমাদের একটা বল প্রয়োগ করলো, তার সাথে প্রায় সমান মানের বল এখানে এই -2q আধান অ্যাপ্লাই করতে পারবে ওর নিচের দিকে, মানে আকর্ষণ বল। তার ফলে এই জায়গাটায় আমাদের তড়িৎ ক্ষেত্রটা শূন্য হওয়ার চান্সটা বেশি। তো আমরা ফার্স্টে ধরে নেব যে এই যে -2q আধান আছে, এটা থেকে এক্স দূরত্বে আমাদের তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। অর্থাৎ আগের একটা সেম অঙ্ক করেছি, সেখানে কি করেছিলাম, তড়িৎ ক্ষেত্রের মান দুটো আমরা সমান করেছিলাম, তো সেই মান দুটোই আমরা এখানে আবার সমান করব। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের কে ইন্টু +8q এর জন্য লিখছি কে ইন্টু 8q বাই আমাদের ডিস্টেন্স কত হচ্ছে, এই 8q থেকে 2q আমাদের এল দূরত্ব, মানে এইটা হলো এল প্লাস এইটুকু এক্স, তার মানে এল প্লাস এক্স দূরত্ব, তার হোল স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু কি হবে, -2q আধান থেকে এটা এক্স দূরত্বে অবস্থিত, তার মানে কে ইন্টু 2q বাই এক্স স্কোয়ার। এখন এই 8q আর এটা কেটে গেলে এদিকে একটা 4 বসলো, কে কে কেটে গেল। এবার আমরা এখান থেকে লিখতে পারি এল প্লাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, মানে এটাকে ডান দিকে গুণ করে দিলাম, এটা ইকুয়াল টু কি আসছে, আমাদের 4 পড়ে থাকলো এইটা। এখন আমরা এটা সমাধান করব। তো এটার ভেতরে আমরা এটা লিখতে পারি, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের 4 আসছে, তার মানে হোল স্কোয়ারটা তুলে দিলে এল বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু এদিকে আমাদের +-2 আসছে। তো এখানে কিন্তু আমাদের দুটো ইকুয়েশন আসবে। তো দুটো ইকুয়েশন সলভ করলে আমরা এক্স এর দুটো ভ্যালু পাবো। তাহলে একটা আসছে এইটা ইকুয়াল টু 2, আরেকটা আসছে এল বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু -2। তো এখানে আমাদের এল বাই এক্স ইকুয়াল টু কি হবে, 2 - 1 মানে 1। তাহলে এল ইকুয়াল টু আমাদের এক্স আসছে, বা আমরা সাজিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু এল। আবার ডান দিকে এটা সমাধান করলে এল বাই এক্স ইকুয়াল টু আমাদের -2 প্লাস 1 এদিকে -1 হয়ে গেল, তাহলে -3 হলো এটা। এখন এল ইকুয়াল টু কত আসছে আমাদের 3x, সরি -3x, বা এখান থেকে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, -l/3। তাহলে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হলো x ইকুয়াল টু l আর একটা হলো x ইকুয়াল টু -l/3। এই দুটো পয়েন্টে আমাদের তড়িৎ ক্ষেত্র মান সমান হবে, অর্থাৎ লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে বলছে। তো এখন আমরা দুটো পয়েন্ট কোথায় অবস্থিত সেটা একটু দেখব। এইটা আমাদের x ইকুয়াল টু 0 ছিল, এখানে আমাদের x ইকুয়াল টু l ছিল। তো বলছে x ইকুয়াল টু l, মানে আমাদের যে দূরত্বটা আমরা ধরেছিলাম, এই এখানে -2q আধান ছিল আর এখানে আমাদের +8q ছিল। তো -2q আধান থেকে l দূরত্বে, মানে এখান থেকে এরকম l দূরত্বে এই জায়গাটায় আমাদের তড়িৎ ক্ষেত্রটা শূন্য হয় বলছে একটা পয়েন্ট। তো এটাই আমরা ধরেছিলাম ফার্স্টে, এটা অবশ্যই হবে। আর আমরা এটাই ধরে ফার্স্টে দেখলাম যে এই 2q এর ডান দিকে আমাদের তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে, তাহলে এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। আর এই পয়েন্টটা কোথায় দেখবো, তো এটাকে যদি দেখতে হয় তাহলে আমরা কি দেখবো, আমরা এখান থেকে এক্স দূরত্ব এইদিকে ধরেছিলাম, এদিকে এক্স দূরত্ব ধরেছিলাম, মানে এইটা আমাদের অ্যাকচুয়ালি এক্স দূরত্ব। তো বাঁ দিকে মানে এই দিকে যেতে হবে, এই দিকে কতটা যাবো, l/3। তো এখানে এই মিডিলে এখানে কখনোই আমাদের তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না, আমরা দেখেছিলাম। তার ফলে এই অ্যান্সারটা কখনোই হবে না, আমাদের অ্যান্সার হবে x ইকুয়াল টু l দূরত্বে। তাহলে আমাদের অপশান যেটা অ্যান্সার হবে এখান থেকে কোন বিন্দুতে জানতে চেয়েছে। তো বিন্দুটার স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করব, সেটা কত, এটা হলো এইটা l আর এইটা l। তাহলে এই বিন্দুটার অবস্থান যে স্থানাঙ্ক হবে অবস্থানে, সেটা কত হবে, l + 2l,
আর ওয়াই অক্ষ বরাবর এর ইয়েটা আমাদের 0, তার মানে 12,0, তার ফলে আমাদের অ্যান্সার হবে এই অপশান এটা। তো এরপর নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো 2.101 চিত্র, মানে এই চিত্রে আমাদের প্রদর্শিত কোন পথটি তড়িৎ বলরেখা অনুসরণ করবে। তো তাহলে এখানে আমাদের এটা ধাতব গোলক, তো ধাতব গোলক থেকে তড়িৎ বলরেখা সবসময় লম্বভাবে থাকে, তড়িৎ বলরেখাটা যেটা বেরোয় সেটা। তো এখানে আমাদের 1 নম্বর যে বলরেখাটা বলছে সেটা এইরকম দেখিয়েছে। এটা কি হচ্ছে, এটা আমাদের এখানে এই ধাতব গোলকের পৃষ্ঠের সাথে লম্বভাবে নেই, কারণ লম্ব আমরা কি করে বুঝবো, এইভাবে একটা স্পর্শক টানবো, স্পর্শকটা যদি আমাদের এইরকম ভাবে থাকে, মানে স্পর্শকের সাথে বলরেখাটা যদি 90 ডিগ্রি কোণ এরকম উৎপন্ন করে তাহলে লম্বভাবে বুঝবো, আর না হলে লম্বভাবে নেই। এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দেখতে পাচ্ছি, তার মানে এই 1 নাম্বারটা আমাদের হবে না। এবার নেক্সট 2 নাম্বারটার ক্ষেত্রে যদি দেখি, আমরা জানি কি ধাতব গোলকের ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, অর্থাৎ বলরেখাও থাকবে না, তার মানে 2 নাম্বারটা আমাদের ভেতরে আছে, এটাও হবে না। 3 নাম্বারটা একরকমভাবে ক্যান্সেল হয়ে যাবে। যদিও এটা কিন্তু এখানে আমরা যদি একটা স্পর্শকটা নিই, এটা কিন্তু লম্ব হচ্ছে, তা সত্ত্বেও ভেতরে যেহেতু তড়িৎ বলরেখা দেখিয়েছে সেই কারণে এটা ক্যান্সেল হয়ে যাবে। একমাত্র 4 নাম্বারটা হবে। 4 নাম্বারটার ক্ষেত্রে কেমন দেখিয়েছে, এইরকম ভাবে যাচ্ছে, আবার এইরকম ভাবে আমাদের বেরিয়ে আসছে। তো তাহলে আমাদের এই জায়গায় যদি আমরা একটা স্পর্শকটা নিই, তাহলে কি হচ্ছে, এইটার আমাদের কি হচ্ছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একইরকম ভাবে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা এই পয়েন্টে আবার একটা স্পর্শক টানলেও এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর ভেতরে আমাদের কোনো বলরেখা নেই, সেই কারণে আমাদের সব শর্তগুলো মেনে চলছে। তো 4 নাম্বারটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এখানে। এরপর আমরা 27 দাগের কোশ্চেনটা দেখব। তো এটা কি বলছে, 27 দাগ বলছে যে আমাদের কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান Q0 এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র E। তার মানে এখানে আমাদের একটা কিউ আধান আছে, এর জন্যে এর থেকে আমাদের দূরে Q0 আরেকটা আধান আছে, এখানে তড়িৎ ক্ষেত্রটা হলো E। ধরলাম এইদিকে কাজ করছে তড়িৎ ক্ষেত্র, তো এটা E ভেক্টর বলে দিয়েছে। এখন বলছে যদি দ্বিতীয় আধান Q0 এর পরিবর্তে -Q0 হয়, তবে ওই একই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। তো এখানে আমাদের এখানে আবার একটা কিউ আধান রাখা হলো, এই একই অবস্থান মানে একই দূরত্বে আরেকটা Q0 জায়গায় আমরা -Q0 আধান রাখছি। তো এখন এই আধানটা আমাদের ঋণাত্মক আধান হওয়ার কারণে কি হবে, এ আগে যেদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছিল তার ঠিক উল্টো দিকে আমাদের তড়িৎ ক্ষেত্র কাজ করবে, আর দূরত্ব সেম আছে, একই অবস্থান আছে, তার ফলে এর মানটা সমান হবে, কিন্তু ডিরেকশনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটাকে একটা নেগেটিভ সাইন আমরা দিতে পারি, বা এটাকে আমরা কাজ করতে পারি ই ড্যাশ ভেক্টর বলতে পারি, এটা ইকুয়ালটা আমরা -E ভেক্টর বলতে পারি। তো এখানে কোশ্চেনে আমাদের বলেছে তড়িৎ ক্ষেত্রের মান বের করতে, কিন্তু এখানে ভেক্টর ফর্মে অ্যান্সার দিয়ে রেখেছে এরা। তো এখানে যদি তড়িৎ ক্ষেত্র বলতো, সেক্ষেত্রে যদি শুধু তড়িৎ ক্ষেত্র বলতো, আমি লিখে দিচ্ছি এখানে, শুধু তড়িৎ ক্ষেত্র হলে আমাদের ভেক্টরটাই লিখতে হতো, তো সেটা আমাদের -E ভেক্টর হতো। আর তড়িৎ ক্ষেত্রের মান বললে এটা আমাদের কি হতো, শুধু ই। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তো তো এটা গেল আমাদের। এরপর আমাদের নেক্সট 28 দাগ। 28 দাগে বলছে যে এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে মান ই, যা তড়িৎ ক্ষেত্রের মান ই এখানে ছেড়ে দেওয়া হলো। তাহলে টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করে এবং ক্যাপিটাল টি গতিশক্তি অর্জন করে, তাহলে সেক্ষেত্রে টি বাই এস এর অনুপাত কি হবে। তো আগে আমরা টি আর এস এর মানটা বের করব, বের করে তারপরে অপশানগুলো চেক করব। তো এখানে আমাদের একটা ক্যাপিটাল এম ভরের আধান আছে এবং এর আধান হলো কিউ। এবার এটাকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিয়েছি, তড়িৎ ক্ষেত্রটা ধরলাম এই দিকে কাজ করছে। এখন আমাদের টি সময় পরে কত দূর যাবে জানতে চেয়েছে। তো টি সময় পরে এস দূরত্ব যাচ্ছে বলে দিয়েছে, তো ধরলাম এটা এস দূরত্ব, আর এই জায়গায় গিয়ে ও টি পরিমাণ গতিশক্তি অর্জন করেছে। তো গতিশক্তি রাশিমালা আমরা কি জানি, 12 mv² হয়। তাহলে এই পয়েন্টে ওর যে বেগ ভি সেটা আমাদের বের করতে হবে। আর কি বের করতে হবে, এস বের করতে হবে। তাহলে ভি বের করলে আমরা টি পেয়ে যাবো, আর এস বের করলে আমরা এসটা তো পেয়েই যাচ্ছি।
তো সেখান থেকে আমরা T/S এর অনুপাতটা বের করব। তো এখন আমরা এটা কিভাবে সলভ করব, ফার্স্টে এই আধানের উপরে কত বল কাজ করছে সেটা বের করব। তো তড়িৎ বল F = Q × E হয়, এটা আমরা জানি। আবার F = আমাদের ma হয়। এখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে এ কত হবে ত্বরণ, Q × E/m, এটা ত্বরণ হলো। এখন আমাদের বলা হয়েছিল কোশ্চেনে যে আধানটাকে জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে, তার মানে ওর যে প্রাথমিক বেগ অর্থাৎ এই পয়েন্টে যে প্রাথমিক বেগ হবে সেটা 0 হবে। আর আরেকটা জিনিস বলে দিয়েছে যে টি সময় পরে গিয়ে ওর সব কিছু আমাদের বের করতে হবে এস এবং টি। তো তাহলে আমরা এই সমীকরণটা জানি, এস = UT প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার ইউটা আমাদের 0, তার মানে এই টার্মটা আমাদের 0 হয়ে গেল। তাহলে এস = কত আসছে, হাফ এ এর মান Q × E/m × টি স্কোয়ার। তো এটা আমরা পেয়ে গেলাম এস এর মান। এবার আমরা যেটা বের করব সেটা হলো টি এর মান। তাহলে আমরা এখানে এই সমীকরণটা ইউজ করতে পারি, V = U প্লাস AT। তাহলে ইউ তো 0, তাহলে V = 0 প্লাস এ হলো Q × E/m × t। তো তাহলে Q = আসলো Q × ET/m। এখন আমাদের ক্যাপিটাল টি অর্থাৎ ওর গতিশক্তি বের করতে হবে, সেটা কত, হাফ m v²। এবার এখানে মানটা বসিয়ে দেবো, হাফ m, এইটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার হলে আমাদের Q² E² T² / m² হবে, mm কেটে গেল। তাহলে আমাদের ফাইনাল যে রাশিমালা বেরোচ্ছে সেটা হলো এরকম, Q² E² T² / 2m। এটা হলো টি এর রাশিমালা। এখন আমাদের কোশ্চেনে T/S এই অনুপাতটা বের করতে বলেছে, তার মানে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে এই সমীকরণটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে T/S = কি হচ্ছে, Q² E² T² / 2m। আর নিচে আমাদের কত আসছে, Q E T² / 2m। এখন এই 2m কেটে গেল, T² কেটে গেল, একটা কিউ কাটলো, একটা ই কাটলো, তার মানে আমাদের T/S = আছে Q × E। তো তাহলে আমাদের অপশনগুলো চেক করব, আমাদের T/S কত আসলো, আমাদের T/S এসছে Q × E। তো ফার্স্ট অপশনটা বলছে টি এর সঙ্গে অপরিবর্তিত থাকে, তো এটাই অ্যান্সার হবে। টি এর উপর নির্ভর করছে না, তার মানে এটা টি এর সাথে অপরিবর্তিত থাকবে। তারপর অপশনগুলো একটু চেক করে দেখি কি বলছে, কণার ভর ক্যাপিটাল এম এর সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। তো এখানে ডান দিকে আমাদের এম যুক্ত কোনো টার্মই নেই, তাহলে এটা হবে না। আধানের মানের উপর নির্ভর করবে না, কিন্তু আধান আছে ডান দিকে, তো এটাও হচ্ছে না। তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে না, এটাও ভুল, কারণ ডান দিকে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা আছে। তো 29 দাগের কোশ্চেনটা আমাদের বলছে যে 3200 ভোল্ট/মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন 4 × 10⁷ মিটার/সেকেন্ড বেগে প্রবেশ করে আমাদের 0.10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ইলেকট্রনের বিচ্যুতি কত। তো আমাদের তড়িৎ ক্ষেত্র ধরলাম এইভাবে কাজ করছে। এইবার ইলেকট্রনটা আমাদের এই অভিমুখে এর সাথে লম্ব অভিমুখে অর্থাৎ এই দিক বরাবর প্রবেশ করলো, ইলেকট্রনের দিকে প্রবেশ করছে, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এইবার যেহেতু ইলেকট্রন একটা আমাদের আধানগ্রস্ত কণা, তার ফলে কি হবে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রন প্রবেশ করার ফলে ইলেকট্রনটার উপরে আমাদের একটা বল কাজ করবে। তো সেই বলটা কোন দিকে কাজ করবে, সেই বলটা আমাদের এইভাবে কাজ করবে। এটা এফ ভেক্টর যদি হয়, এর উপর ক্রিয়াশীল বল, সেটা হবে -E × E, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে, যেহেতু নেগেটিভ সাইন আছে এখানে, সেই কারণে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে আমাদের এর উপরে বলটা কাজ করবে, মানে এই দিক বরাবর আমাদের এফ বলটা কাজ করবে। এখন তারপরে কি হবে, ও যখন আমাদের এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ও যখন 0.10 মিটার অর্থাৎ ধরলাম এই পর্যন্ত এসে পৌঁছালো, এটা আমাদের 0.10 মিটার। তো তখন ওর উপর যেহেতু নিচের দিকে একটা বল কাজ করছে এই দিকটাই, সেই কারণে কি হবে, ওর গতিপথটা আমাদের সরলরেখা না হয়ে একটা বক্র রেখার মতো হবে, মানে এরকম একটা বক্র পথ অনুসরণ করবে। তার ফলে কি হবে, ও এতটা ওর ইনিশিয়াল যে পাথ বরাবর যাচ্ছিল
তো সেখান থেকে ওর ডিসপ্লেসমেন্ট এতটা হবে, তো এটাকে আমরা ধরলাম ওয়াই। তো এই ওয়াই এর মানটা বের করতে হবে, এটাই হলো আমাদের ইলেকট্রনের বিচ্যুতির মান। তো এখন আমরা এই দিক বরাবর ধরে নিচ্ছি এক্স অক্ষ এবং এই দিক বরাবর ওয়াই অক্ষ ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর এই এর উপরে যে ত্বরণটা কাজ করছে সেটা কত হবে, এই যে এখানে বল কাজ করছে তার মান ই বাই এই ইলেকট্রনের ভর এম। আর এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো বল কাজ করছে না, তার ফলে ত্বরণটা আমাদের শূন্য হয়ে যাবে। আর কি হবে, প্রাথমিক বেগ, ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে 4 × 10⁷ বেগ নিয়ে চলছিল। তো এক্স অক্ষ বরাবর ওর যে বেগটা হবে প্রাথমিক বেগ, সেটা আমরা ইউ এক্স ধরলাম, সেটা কত হবে 4 × 10⁷ মিটার পার সেকেন্ড। আর ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 0, কারণ ও এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল প্রথম থেকেই। আর এক্স অক্ষ বরাবর যে সরণ হচ্ছে সেটা হলো এইটা 0.10 মিটার, অর্থাৎ এস এক্স ইকুয়াল টু 0.10 মিটার। আর ওয়াই অক্ষ বরাবর সরণ এস ওয়াই ইকুয়াল টু আমাদের ওয়াই। এইটা কত হবে এটা আমাদের বের করতে হবে, এটাই ইলেকট্রনের বিচ্যুতি। এখন আমরা এই সমীকরণটা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ওয়াই অক্ষ বরাবর এই সমীকরণটাকে লিখলে আমাদের হয়ে যাবে এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন আমরা এর মানগুলো সব বসিয়ে দেবো, মানগুলো বসিয়ে দিলে কত আসবে, এস ওয়াই কত, এস ওয়াইটা আমাদের ওয়াই, এটা বের করতে হবে। ইউ ওয়াই কত, ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ 0 ছিল, তো তার ফলে আমাদের এটা 0 হয়ে গেল, ইন্টু টি, এটাও প্লাস হাফ এ ওয়াই কত আমাদের, এই যে এ ওয়াই বের করেছি ই বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে এই ফার্স্ট টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমাদের স্মল ই ক্যাপিটাল ই মানে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রনের মান, আধানের মান, এম ইলেকট্রনের যে ভর, এগুলো সব আমাদের জানা। তো এই টি এর মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো টি এর মানটা কি করে বের করব, এখানে আমাদের কণাটা এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে, মানে এই 0.01 মিটার এক্স অক্ষ বরাবর যেতে ও যে সময় লাগিয়েছে সেটা আর এই সময়টা এইটি সেম। তো তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু আমাদের ত্বরণ শূন্য, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এই কাজটা করতে পারি, যে লিখতে পারি যে ত্বরণ শূন্য হওয়ার কারণে এস ইকুয়াল টু ভিটি, এটা লিখতে পারি। তাহলে এস এক্স ইকুয়াল টু আমাদের কি হবে, ইউ এক্স ইন্টু টি। এখান থেকে টি ইকুয়াল টু কত পাচ্ছি, এস এক্স বাই ইউ এক্স। এবার এস এক্স আমাদের 0.01 আর টি এক্স সরি ইউ এক্স আমাদের কত, যে বেগ নিয়ে প্রবেশ করছিল সেইটা, তো 4 × 10⁷। তাহলে এটা হয়ে গেল এত সেকেন্ড, এটা হয়ে গেল আমাদের সময়। এবার এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এই হাফ ছিল, এখানে প্রত্যেকটা রাশির মান বসিয়ে দিই, তাহলে আমাদের তারপরে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এইটা হলো ই এর মান, আর ক্যাপিটাল ই তড়িৎ ক্ষেত্র বলেছে 3200, আর এর ইলেকট্রনের আধান হলো 9.1 × 10⁻³ ইন্টু আমাদের টি এর মান যেটা তার স্কোয়ার, তার মানে উপরে 0.01 × 0.01 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে নিচে কত হবে, এই 4-এর স্কোয়ার করলে আমাদের 16 আসে, আর 10⁷ এর স্কোয়ার করলে 14 চলে আসবে। তো এটাই আসলো আমাদের। এবার আমরা কাটাকুটি করবো। তো এখানে আমাদের এই পয়েন্টগুলো তুলে দিলে, সরি একটা ভুল হয়েছে, এখানে আমরা মানটা ভুল বসিয়েছি, এটা আমাদের 0.10 ছিল, তো তাহলে এটা আমাদের 0.10 হবে, এগুলোও তাই 0.10। তো 0.10 ইন্টু 0.10, তাহলে এটা তুলে দিলাম, আমাদের নিচে দুটো 100 গুণ হয়ে গেল। এখন আমাদের তাহলে কি আসছে, এই 0 কেটে গেল, এটা কাটলো, আর এখান থেকে দুটো 0 কাটলো, দুটো 0 কেটে গেল, 16 2 32 হলো। আচ্ছা, এটা না কেটে আমরা কাজ করি, এই 16-র সাথে এইটা কাটি, তার আগে এই পয়েন্টটা তুলে দিই, তাহলে নিচে একটা 10 গুণ হয়ে যাবে, আর এই 16 আর 16 আমাদের কেটে গেল। তখন আমরা একটা কাজ করতে পারি, এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে একটা 10 গুণ হলো, এই 10 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে এই 32কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 30 ধরে নিচ্ছি, নিয়ে এটার সাথে 91-এর সাথে কাটাকুটি করে এখানে 3 লিখলাম। এইবার বাকি ক্যালকুলেশনটা আমাদের একটু করতে হবে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আসছে 1/6
ইন্টু 10⁻⁻19, আর নিচে এইটা আছে তাহলে +31 হলো, আর এইটা উপরে উঠে গেলে 10⁻14 উপরে উঠে গেলে -14 হবে। তো এখানে আমাদের -14 আসলো। তাহলে এখন -19 আর -14 যোগ করলে আসছে 3 হাতে -33, এর সাথে আমরা 31 যোগ করব, তাহলে 2 আসবে। তাহলে এইটা কত আসছে ভাগ করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আসছে 0.166 ইন্টু 10⁻², সরি 10⁻, এটা -2 হবে বিয়োগ করলে, তাহলে এটা -2 হলো। তো এত মিটার আসলো। তাহলে এটা ইকুয়ালটা আমরা কত লিখতে পারি? আমাদের এইভাবে লেখা যায় 1.66 ইন্টু 10⁻³ মিটার, আর 10⁻³ মিটার মানে আমাদের 1 মিলিমিটার হয়, তাহলে 1.66 এত মিলিমিটার আমাদের অ্যান্সার আসছে। তো এইবার অ্যান্সারের সাথে আমরা মিলাবো অপশানগুলোর সাথে অ্যান্সারটা। তো এখানে আমাদের সবগুলোই 1.76 আছে, মানে 1.76 না 176 আছে, তাহলে আমাদের সুবিধাই হলো। তো তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত বেরিয়েছে 1.66 মিলিমিটার। তো এটার সাথে আমরা এই ফার্স্ট অপশানটা কম্পেয়ার করতে পারি, কারণ এখানে 1.76 আছে আর বাদ বাকিগুলো একটাও এর ধারে কাছে নেই। তো তার ফলে অপশান এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এরপর নেক্সট আমাদের বলছে 30 দাগ, যে একটি অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার থেকে 2 সেন্টিমিটার দূরে এত তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলে তারটির প্রতি একক দৈর্ঘ্যে তড়িৎ আধানের মান কত? তো আমাদের একটা ঋজু এরকম তার আছে, এর থেকে 2 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে এইটা 40 নিউটন পার কুলম, এটা ই বলা আছে, আর দূরত্ব বলা আছে এত সেন্টিমিটার। তাহলে এখানে এই তারটার যে প্রতি একক দৈর্ঘ্যে আধান সেটা ল্যামডাটা বের করতে হবে। তো আমরা জানি যে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার থেকে আমাদের আর দূরত্বে ওর যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় সেটা ই ইকুয়াল টু এরকম λ/2πε0r। তো এখন আমাদের ল্যামডা বের করতে হবে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসছে 2πε0 ইন্টু ই ইন্টু আর। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তো আমরা এটা জানি যে 1/4πε0 এর মান হয় 9 ইন্টু 10⁹, সেটা এখানে বসাবো। তাহলে এখানে 4πε0 করলাম আর নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম ই ইন্টু আর, তাহলে এখানে হাফ আসলো। আর এইটা 1/4πε0 মান যেহেতু এইটা, তাহলে 4πε0 মান 1/ওইটা হবে। ই এর মান কত বলেছে? ই এর মান আমাদের বলেছে 9 ইন্টু 10⁴, তাহলে এখানে 9 ইন্টু 10⁴ বসলো। আর আর এর মান 2 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটারকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তার মানে এটা ইকুয়ালটা আমরা কত লিখতে পারি 2 ইন্টু 10⁻² মিটার ইন্টু 2 ইন্টু 10⁻², এটা আসলো। এখন 9 9 কেটে গেল, 2 2 কাটলো, আর আমাদের আসছে কত 10⁴ -2, তার মানে এটা 2 হলো, আর এটা নিচের থেকে উপরে গেলে -9 হয়ে গেল। তার মানে আমাদের ফাইনালি আসছে 10⁻⁻7। তো তাহলে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। এরপর নেক্সট আমাদের 31 দাগ বলছে যে দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের উপর বৈদ্যুতিক আধান রয়েছে এবং দুটি ক্ষেত্রে আধান ঘনত্ব যথাক্রমে +σ ও -σ। এবার সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পরের থেকে স্বল্প দূরত্বে রাখা রয়েছে। যদি বায়ুর তড়িৎ বেদ্যতা ε0 হয় তবে ওই দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান ও অভিমুখ কত হবে? তো আমাদের দুটো এরকম সমান্তরাল অসীম সমান্তরাল ধাতব পাত আছে। এইবার একটার আধান ঘনত্ব বলেছে +σ, আরেকটার বলেছে -σ। এইবার এরা সব বায়ু মাধ্যমে রাখা আছে এবং বায়ু মাধ্যমে তড়িৎ বেদ্যতা আমাদের বলা আছে। তাহলে জানতে চেয়েছে সমতল দুটির মধ্যবর্তী অঞ্চলে, মানে এই জায়গাটায় যে আমাদের তড়িৎ ক্ষেত্র হবে ই এর মান এবং অভিমুখ কি হবে, অর্থাৎ ই ভেক্টরটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা এইভাবে সলভ করব যে ফার্স্টে বা ডান দিকে আমরা এটা 1 নম্বর পাত বলছি, এটাকে 2 নম্বর বলছি। তো 1 নম্বর পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হবে সেটাকে আগে ফার্স্টে আঁকবো ছবিতে। তো এখানে আমাদের 3টে রিজিয়ন হচ্ছে, এইটা একটা রিজিয়ন, এইটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন। তো এই একদম বাঁদিকের রিজিয়নে এই প্লাস সিগমা যুক্ত, অর্থাৎ 1 নম্বর যে পাতটা আছে তার জন্য তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? বাইরের দিকে।
মানে এই দিকে হবে বা দিকে, আর এই মিডিলে দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে এই দিকে হবে। আবার এখানেও যদি যাই তাহলে আমাদের এই দিকে হবে। আর মাইনাস আধানের জন্য কি হচ্ছে, মাইনাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন ওর দিকে হবে, অর্থাৎ এই জায়গায় আমাদের এই দিকে হবে। এই দুটো পাতের মিডিলে যদি দেখি তাহলে এই দিকে হবে, আর একদম বাদিকে যদি দেখি তাহলেও এই পাতের 2 নম্বর পাতের দিকে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা বিপরীতমুখী, এইটা এবং এটা আমাদের বিপরীতমুখী, কিন্তু মিডিলে আমাদের দুটো সমমুখী আছে। এখন এদের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয় এর দুপাশে, তার মান যেটা হয় সেটা আমাদের এরকম হয় σ/2। মানটা কত হয়, σ/2ε0। তাহলে সে এটা দূরত্বের উপর নির্ভর করে না, এটা আমরা জানি। তো তার ফলে এখানেও তড়িৎ ক্ষেত্র আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু বিপরীতমুখী এবং সমান মান। আবার এখানেও আমাদের তড়িৎ ক্ষেত্র 0 হয়ে যাবে। আমাদের একমাত্র তড়িৎ ক্ষেত্র থাকবে কোথায়, মিডিল পয়েন্টে, এবং সে দুটো একই ডিরেকশনে মানে একই দিকে আছে, অর্থাৎ যোগ হয়ে যাবে এটা। তো যোগ হলে কত হচ্ছে, σ/2ε0 প্লাস σ/2ε0, মানে σ/ε0 হয়ে যাচ্ছে। এটাই হলো এর মান। এবং দিকটা কোন দিকে, আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট যে তলটা আছে সেই তল থেকে ঋণাত্মক আধান বিশিষ্ট তলের দিকে। তাহলে আমাদের মানটা হলো এইটা। আর দিক হলো কোন দিকে, ধনাত্মক থেকে ঋণাত্মক আধান বিশিষ্ট তলের দিকে। তো ফার্স্ট বলছে ধনাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে, তো এটা তো হবে না, কিন্তু মানটা মিলে যাচ্ছে, এটা হলো না, গেল। সেকেন্ড বলছে ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে, তো এটা আমাদের ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে হচ্ছে, তার মানে এটাই হবে, এবং এর মানটা বলেছে σ/ε0, তো সেটাই আমাদের এসছে। তো এটাই অ্যান্সার হলো। এবার 32 দাগ বলছে যে আর ব্যাসার্ধের একটি গোলাকার আংটাকে কিউ ক্যাপিটাল প্লাস কিউ আধান দেওয়া হলো। তাহলে আংটাটির একেবি অংশের জন্য আংটাটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র ই, যেটা এই ছবিতে দেওয়া আছে। তাহলে আংটাটির অবশিষ্ট অংশ এ সি ডি বি এর জন্য কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো এখানে আমরা ফার্স্টে এই আংটাটাকে আঁকছি। তো এইটা হলো আমাদের আংটা, এটাকে আমাদের 4টে ভাগে ভাগ করা হয়েছে এইভাবে। তো এইটা হলো এ, এটা হলো বি, এটা হলো ডি, এটা হলো সি, আর এর কেন্দ্র এটাকে ও বলছে। এখন আমাদের বলছে যে টোটাল এটাকে আমরা প্লাস কিউ আধান দিলাম। তাহলে আধান দিলে কি হবে, এই আধানটা এই যে আংটাটা আছে গোলাকার, এতে সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। অর্থাৎ এই যে 4টে ভাগ পেয়েছে, একটা হলো এ বি, আচ্ছা এখানে কি আছে, কি একটা পয়েন্ট আছে বলেছি, তাহলে এ কে বি, এই বি থেকে ডি এইটা, তারপরে ডি থেকে সি, সি থেকে এ, এই প্রত্যেকটা ভাগে আমাদের কি হবে, Q/4 করে আধান বণ্টিত হয়ে যাবে, যেহেতু এটা সুষমভাবে আহিত হয়ে যাবে সেই কারণে। এখন আমাদের এটাও বলা আছে যে এই যে একেবি অংশের জন্য কেন্দ্রে যে তড়িৎ ক্ষেত্র সেটা হলো ই। তো এখানে যেহেতু ধনাত্মক আধানে আহিত পুরো অংশটাই, তাহলে একেবি অংশের জন্য তড়িৎ ক্ষেত্রটা আমাদের এই ডিরেকশনে কাজ করবে, এইটা হলো ই। এই আমাদের এসি অংশ, এখানেও Q/4 পরিমাণে আধান দেওয়া আছে, আবার এই বিডি অংশ এখানেও Q/4 পরিমাণে আধান দেওয়া আছে। তো এই দুটোর জন্য কি হবে, এই বিডি অংশে যে আমাদের এটা আছে আধানটা আছে তার জন্য তড়িৎ ক্ষেত্র এইদিকে কাজ করবে, এবং এসি অংশের যে Q/4 আধান আছে তার জন্য তড়িৎ ক্ষেত্র এইদিকে কাজ করবে, এবং এদের মান সমান হবে এবং এরা বিপরীতমুখী হবে। তার ফলে এই যে এসি বিসি আর বিডি অংশের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্রটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমাদের জানতে চেয়েছে যে এই যে এ সি ডিবি, মানে এই এ কে বি অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এর জন্য মোট তড়িৎ ক্ষেত্র কত হবে কেন্দ্রে। তো আমাদের কি হলো, এর এই দুটো পার্ট এসি এবং বিডি অংশের জন্য আমাদের এসি আর বিডি অংশের জন্য তড়িৎ ক্ষেত্রটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে, আমাদের পড়ে থাকলো এই অংশটা, সিডি অংশ। তো এর জন্য আমাদের কেন্দ্রের তড়িৎ ক্ষেত্র বের করলে এ সি ডিবি অংশের জন্য কেন্দ্রের তড়িৎ ক্ষেত্র পেয়ে যাবো আমরা। এখন আমরা ছবিটা আরেকবার আঁকি। তো এই অংশ এবং এই অংশের জন্য তড়িৎ ক্ষেত্রটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো সিডি এই অংশটা।
তো সিডি অংশের জন্য তড়িৎ ক্ষেত্র যেহেতু এটা ধনাত্মক q/4 আধানে আহিত, তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন আমাদের এই দিকে হবে। আর এর মান কি হবে, ই এর সাথে সমান হবে এবং ই এর বিপরীতমুখী হবে। এটা আমাদের এই যে একই বি অংশের জন্য যেটা কাজ করছিল সেটা কোন দিকে কাজ করছিল, সেটা এই দিকে কাজ করছিল ই, এবং এটা আমাদের দিকটা বলতে গেলে আমাদের কে ও দিক বরাবর কাজ করছিল। আর এটা আমাদের q/4 আধানে আহিত ছিল। তাহলে এই সিডি অংশ ঠিক এর বিপরীত পাশে অবস্থিত, মানে একই বির বিপরীত পাশে আমাদের সিডিটা অবস্থিত। তাহলে কি হবে, এখানেও q/4 আধানে আহিত এবং আমরা এই কেন্দ্রে যে গোলাকার অংশটা আছে, তার রিংটা আছে, তার কেন্দ্রে বের করছি। তাহলে এর দিকটা হয়ে যাচ্ছে কোন দিকে, ঠিক এর উল্টো দিকে, একই বিট উল্টো দিকে, এবং এর মানটা হয়ে যাচ্ছে আমাদের ই এর সাথে সমান। এবং এর দিকটা কোন দিকে হবে, তাহলে ও থেকে কি এর দিকে, তার মানে ওকে বরাবর। তাহলে এর মান কি হলো আমাদের ই, এবং এর দিক কি হলো ওকে বরাবর। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই অপশন ডি, ই এবং ওকে বরাবর। তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।